আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমার নাম সিফাত, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে 16-17 বছর আগে। আমার বড় ভাই সাদিক তখন বাংলাদেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়। আমার বড় ভাইয়ের একজন বন্ধু ছিল, তার নাম ছিল জয়। জয় ভাইয়া বরাবরই প্রচণ্ড ডানপিটে স্বভাবের ছিল এবং সবসময় মানুষের সাথে নানা ধরনের মজা করত। ব্যাপারটা এমন ছিল যে জয় ভাইয়া সবসময় ভালো ধরনের মজা করত। সে যখন যেভাবে পারত সেভাবে মজা করত। একবারের জন্য ভাবত না বিষয়টি কারো ভালো লাগছে নাকি সে বিরক্ত হচ্ছে। ভাইয়া সেই বন্ধু জয়ও একটি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটি বিভাগে পড়াশোনা শুরু করে। চান্স পাওয়ার পর দেখতে দেখতে কয়েক মাস চলে যায় এবং ভার্সিটিতে ক্লাস শুরু হবে জন্য তারা দুজন একসাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। যথারীতি তারা ভার্সিটিতে পৌঁছায় এবং নিয়মিত ক্লাস করতে শুরু করে। তারা দুজন ভার্সিটির পৃথক দুটি হলে থাকতো। কিছুদিন ঠিকঠাকই চলছিল। ভার্সিটিতে গিয়ে জয় ভাইয়া রাজনীতির সাথে খুব সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। সাধারণ ছাত্ররা তাকে দেখলে ভয়ে ভয়ে চলত, আর সেই সুযোগে জয় ভাইয়া সাধারণ ছাত্রদের সাথে যা খুশি তাই করত। জয় ভাইয়ার ব্যাপারে আগেই বলেছিলাম যে সে নানা ধরনের মজা করতো সকলের সাথে। এখানে মজা করতো কথাটি না বলি, বরং বলি যে বুড়ি করতো সবাইকে। সেটা বললে সবার বুঝতে সুবিধা হবে। এখানে আমি একটা কথা বলে রাখি, প্রতিটি ভার্সিটিতে কিছু না কিছু র্যাগিং হয়ে থাকে। আমি যেই ভাইয়ার ভার্সিটির কথা বলছি সেটি ভাইয়ার ভার্সিটিতেও ছিল। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমার বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবে ঘটনাটি বলছি। দেখতে দেখতে আমার ভাইয়া এবং জয় ভাইয়া তৃতীয় বর্ষে পদার্পণ করেন। মোটামুটি ভালো সিনিয়র হয়ে যাওয়ায় জয় ভাইয়া আরও বেশি বিপরোয়া হয়ে পড়ে। জয় ভাইয়া র্যাগ দিতে খুব পছন্দ করত। যখন সে র্যাগ দিত তখন তাকে দেখে মনে হতো যেন প্রচণ্ড আনন্দ পাচ্ছে এবং অন্যদের অসহায়ত্ব সে উপভোগ করছে। আমার ভাইয়া তাকে অনেকবার বুঝিয়ে বারণ করা সত্ত্বেও সে কিছুতেই আমার ভাইয়ার কথা শুনত না। প্রতি বছরের মতোই নতুন বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যায় এবং ভার্সিটিতে অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হয়। তাদের মধ্যে একটি ছেলে ছিল, ছেলেটির নাম ছিল রনি। রনি ছিল খুব শান্তশিষ্ট স্বভাবের। সে কখনো জোরগলায় কথা বলতো না, এমনকি কারোর সাথে লাগালাগিও করতো না। মোদ্দা কথা, সে কোনো ঝামেলায় জড়াতে চাইতো না। এক কথায় বলা যায় রনি ছিল অত্যন্ত রকমের সহজ সরল প্রকৃতির একটি ছেলে, কিন্তু বাস্তবতা এতই নির্মম যে এই দুনিয়াকে সহজ সরল মানুষের জন্য কাদার বিছানা বললে হয়তো ভুল বলা হবে না। ভার্সিটিতে যারা রনির মতো করে থাকতো তাদেরকে র্যাগের শিকার হতে হতো সব থেকে বেশি। রনির ক্ষেত্রেও তাই হয়েছিল। জয় ভাইয়া নানাভাবে রনিকে বিরক্ত করত। রাতের বেলা যে কোনো সময় রনিকে ডেকে পাঠাতো এবং নানা ধরনের কাজ তাকে দিয়ে করিয়ে দিত। রনি সেগুলো করতে চাইতো না, কিন্তু জয় ভাইয়ার ভয়ে তাকে সেই সব কিছু করতে হতো, যা করার বিন্দুমাত্র ইচ্ছাও তার ছিল না। আর জয় ভাইয়া এই ব্যাপারটি প্রচণ্ড রকমের উপভোগ করত। মেয়েদের ভার্সিটিতেও একটা পরিত্যক্ত অডিটোরিয়াম ছিল। সেই অডিটোরিয়ামে প্রায় প্রতিটি দিনই যখনই কেউ যেত এখানে সাপ দেখতে পেত, আর সাপ থাকার কারণে সেই অডিটোরিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। জয় ভাইয়া এই বিষয়টি জানার পরেও রনিকে সেই অডিটোরিয়ামে গিয়ে রাতের বেলা 1 ঘন্টা সেখানে অবস্থান করতে বলে এবং সে এই কাজ না করলে তার সাথে আরও খারাপ কিছু হবে বলে নানা রকমের ভয় দেখাতে থাকে। জয় ভাইয়া রনির সিনিয়র ছিল বলে রনির কাছে আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে রনি সেখানে যায় এবং জয় ভাইয়া আরও কয়েকজন বন্ধুদের নিয়ে এসে অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকে। সেই 1 ঘন্টা যেন রনি পালিয়ে যেতে না পারে, কিন্তু 1 ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও যখন তারা দেখল রনি বের হয়ে আসছে না, তখন তারা অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করলে রনিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে ধরাধরি করে তাকে তার রুমে নিয়ে আসা হয় এবং ভার্সিটির মেডিকেল টিমকে খবর দেওয়া হয়। মেডিকেল টিম আসার পর দেখা যায় রনির গায়ে প্রচণ্ড জ্বর, সে জ্বরে কাঁপছে। মেডিকেল টিমের সদস্যরা রনিকে একটি ইনজেকশন এবং কিছু ওষুধ দিয়ে চলে যায়। পরদিন সকালে রনির জ্ঞান ফিরে আসে এবং তাকে প্রচণ্ড বিমর্ষ দেখা যায়। রনি তার রুমমেটদের সাথে গত রাতের ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করে এবং রনির বন্ধু আমার ভাইয়ের ডিপার্টমেন্টে পড়ায়, সে আমার ভাইয়াকে ব্যাপারটা জানায়, কেননা ভার্সিটিতে সকলে জুনিয়র সিনিয়রদের ছেড়ে এবং কার সাথে কার সম্পর্ক কেমন সে সম্বন্ধেও ভালো ধারণা রাখে। আমার ভাইয়া জয় ভাইয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিল।
এটি প্রায় সকলেই জানতো। তাই রনি রুমমেট আমার ভাইয়ার কাছে এসে সব খুলে বলে। এসব শোনার পর আমার ভাইয়া জয় ভাইয়ার কাছে যায় এবং তাকে এসব করতে বারণ করে, কিন্তু তাকে অনেক বোঝানোর পরেও সে বুঝতে চায় না। এক পর্যায়ে প্রচণ্ড রেগে যায় এবং বলতে থাকে, রনিকে আবার র্যাক দেব, যত খুশি র্যাক দেব, যখনই ইচ্ছা র্যাক দেব, তোমাদের সমস্যা কোথায়? আমাকে তো জ্ঞান দিতে আসবা না। তৎক্ষণাৎ জয় ভাইয়া রনির রুমে যায় এবং রনিকে আবার সেই অডিটোরিয়ামে গিয়ে থাকতে বলে, কিন্তু এবার 1 ঘন্টা না, 2 ঘন্টা। আরো বলে, সাদিক মানে আমার বড় ভাইকে কেন এই ঘটনা জানানো হয়েছে তার শাস্তি এই কারণে আরো অতিরিক্ত 1 ঘন্টা শিকারিটাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই কথা শুনে রনি যথেষ্ট ভয় পেয়ে যায় এবং দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। জয় ভাইয়াও তার পেছন পেছন ছাদে যায়। জয় ভাইয়া ছাদে গিয়ে দেখতে পান রনি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে এবং বলছে, কি পেয়েছেন আপনি? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? আপনি কি একাই মানুষ? আমি মানুষ নই? আমি কি দোষ করেছি যে আপনি আমার সাথে এরকম করছেন? আপনি দয়া করে আমার থেকে দূরে সরে যান, আমার কাছে আসবেন না। আপনি যদি আমার কাছে আসেন তাহলে আমি ছাদ থেকে লাফ দেব। কিন্তু জয় ভাইয়া প্রচণ্ড রেগে থাকার কারণে সে রনির কাছে যায় এবং রনিকে জোর করে সেই অডিটোরিয়ামে নিয়ে যায় এবং বেচারা রনি তার সামনে কোনো উপায় দেখতে না পেয়ে অবশেষে জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। রনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। কিন্তু রনি যেহেতু প্রথম বর্ষে ছিল এবং জয় ভাইয়া ভার্সিটির সক্রিয় রাজনীতি করত, এই কারণে এই বিষয়ে প্রশাসন খুব বেশি দূর এগোতে পারেনি। আত্মহত্যা বলে ব্যাপারটিকে ধামাচাপা দেওয়া হয়। পরবর্তীতে রনির বাবা ভার্সিটিতে আসেন এবং ছেলের লাশ নিয়ে যান, কিন্তু তিনি রনি রুমমেটের কাছ থেকে সব শুনেছিলেন এবং যাবার আগে জয় ভাইয়াকে বলে যান তাকে নাকি তিনি এর থেকেও খারাপ মৃত্যু দেবেন। এরপর কেটে যায় অনেকগুলো দিন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর জয় ভাইয়া কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করে থাকেন। তিনি সবসময় ফিল করতেন যেন তার আশেপাশে কেউ আছে এবং তার দিকে নজর রাখছে। কিছু ছোট ছোট ঘটনার মাধ্যমে তার সাথে আস্তে আস্তে বড় কিছু ঘটনার সূত্রপাত হয়। ছোট ছোট ঘটনাগুলো ছিল এরকম, জয় ভাইয়া ঘুমিয়ে আছেন এবং কেউ তাকে খাট থেকে হ্যাচকা টান দিয়ে ফেলে দিত, কিন্তু সে উঠে কাউকে দেখতে পেতেন না। তিনি কিছু খেতে পারতেন না, খাবার খেতে খেতে হুট করে অনেক জোরে চিৎকার দিয়ে উঠতেন। রনি মারা যাবার পর জয় ভাইয়ার সাথে ভাইয়ার বন্ধুত্বের অবনতি হবার পরও আমার ভাইয়া জয় ভাইয়ার এই অবস্থা দেখে তাকে একরকম এর কারণ জিজ্ঞাসা করে। জয় ভাইয়া আমার ভাইয়াকে বলতো সে নাকি খাবার খাওয়া শুরু করলে কিছুক্ষণের মধ্যে খাবারগুলো পোকামাকড়ে রূপান্তরিত হতো। এভাবে না খেতে খেতে জয় ভাইয়া প্রচন্ড রকমের শুকিয়ে যেতে থাকে আর ব্যয় সবসময় তার রক্ত বমি হতে থাকে তার বুকের হাড়ে। তিনি প্রচন্ড ব্যথা অনুভব করতেন, কিন্তু এক্স-রে করিয়েও কিছু ভালো করেনি। এক সময় অকারণে দাগ পড়া শুরু হয়, তাই কোনো উপায় না দেখে এক পর্যায়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে অনেক দিন পার হয়ে যায় এবং সব কিছু স্বাভাবিক হয়ে যেতে থাকে। আমার ভাইয়াও ভার্সিটির লেখাপড়া শেষ করে চাকরি খুঁজতে থাকে। এসবের মধ্যে আমার ভাইয়া জয় ভাইয়ের কথা ভুলে গিয়েছিল ব্যয়। যেহেতু জয় ভাইয়ার কারণে রনির মৃত্যু হয়েছিল, তাই আমার ভাইয়া জয় ভাইয়াকে খুবই অপছন্দ করতেন বিধায় কখনো জয় ভাইয়ার কোনো খোঁজ খবর তিনি নেয়ার চেষ্টা করেনি। এভাবে আরো অনেকগুলো দিন পার হয়ে যায় এবং আমার ভাইয়া একদিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। আমার ভাইয়া খুশি মনে নতুন চাকরিতে জয়েন করেন। চাকরির সুবাদে আমার ভাইয়া একদিন বাসে করে ঢাকা যাচ্ছিলেন। কাকতালীয়ভাবে সেদিন বাসে ভাইয়ার সাথে জয় ভাইয়ার বাবার দেখা হয়। জয় ভাইয়ার বাবা আমার ভাইয়াকে দেখে খুব খুশি হন। তিনি তার মেয়ে মানে জয় ভাইয়ের ছোট বোনের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছেন বলে জানান এবং আমার ভাইয়ার বর্তমান অবস্থা এবং তিনি বিয়ে করেছেন কিনা জিজ্ঞেস করেন। ভাইয়া তাকে নতুন চাকরির কথা বলেন আর এখনো বিয়ে করেননি জানিয়ে জয় ভাইয়ার ব্যাপারে জানতে চান। তিনি জয় ভাইয়ার বাবাকে বলেন, আঙ্কেল জয় কেমন আছে, এখন কোথায়, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, বিয়ে করেছে ও? ভাইয়ার প্রশ্ন শুনে জয় ভাইয়ার বাবা দীর্ঘ শ্বাস নেন এবং বলেন, জয় জয় যা করেছে তার শাস্তি সে পেয়েছে, এর বেশি কিছু তোমাকে আমি আর কি বলবো। আমার ভাইয়া জয় ভাইয়ার বাবার কথা শুনে খুব অবাক হন এবং তিনি জয় ভাইয়ার বাবাকে কিছু জিজ্ঞেস করার আগেই তাদের বাসটি ঢাকায় পৌঁছে যায়। ভাইয়া জয় ভাইয়ার বাবার কাছ থেকে বিদায় নিয়ে সেদিনের মতো চলে আসেন, কিন্তু তিনি জয় ভাইয়ার বাবার এরকম কথা বলার কারণ নিয়ে ভাবতে থাকেন। কয়েকদিন পর তিনি কুরবানির ঈদের ছুটিতে বাড়িতে আসেন। এর মধ্যে দিয়ে জয় ভাইয়ার কথা ভুলেই গিয়েছিলেন। একদিন আমি বাসায় বসে বসে টিভিতে একটা মুভি দেখছিলাম। এমন সময় ভাইয়া আমার রুমে আসে এবং আমাকে জিজ্ঞাসা করেন আমি কি করছি। আমি ভাইয়াকে রেডি নিয়ে একটা মুভি দেখছি বলে জানাই।
ভাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে এবং আমাকে সাথে নিয়ে জয় ভাইয়ার বাসায় যাবেন বলে জানান। চাকরির সুবাদে ভাইয়া বাড়ির বাইরে থাকায় আমি ভাইয়ার সাথে কখনো ঘুরতে বের হতে পারতাম না। তাই ভাইয়া বলার সাথে সাথে এই লোভনীয় সুযোগটি আমি মিস করতে চাইনি, কেননা আমি আমার ভাইকে প্রচণ্ড ভালোবাসি এবং তার সাথে ঘুরতে আমার বরাবরই খুব ভালো লাগে। ভাইয়া আমাকে রেডি হতে বলে নিজের রুমে চলে যান। আমি রেডি হয়ে ভাইয়ের সাথে জয় ভাইয়ার বাসার উদ্দেশ্যে রওনা হই। প্রায় 30-40 মিনিট পর আমরা জয় ভাইয়ার বাসায় পৌঁছাই। বাড়ি গিয়ে দেখি জয় ভাইয়ার মা বাড়ির উঠোনে বসে আছেন। আমার ভাইয়া এবং আমাকে দেখে খুব খুশি হন তিনি এবং আমাদেরকে ভেতরে আসতে বলেন। আমরা বাড়ির ভেতরে গিয়ে বসি এবং কিছুক্ষণ পর তিনি চা নাস্তা নিয়ে আমাদের কাছে আসেন। আমার ভাইয়া, জয় ভাইয়া, তার বাবা এবং ছোট বোন কোথায় তা জানতে চান। আন্টি ভাইয়াকে বলেন জয় ভাইয়ার বাবা মেয়েকে নিয়ে, মানে জয় ভাইয়ার ছোট বোনকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়েছে। আন্টি জয় ভাইয়ার ব্যাপারে কিছু না বলায় ভাইয়া জয় ভাইয়ার ব্যাপারে জানতে চান। জয় ভাইয়ের কথা শুনে আন্টি কিছুটা অন্য মনস্ক হয়ে যান। কিছুক্ষণ পর তিনি সব ঘটনা খুলে বলতে শুরু করেন। আন্টি বলেন তোমরা তো জয়কে বাসায় দিয়ে গেলে, বাসায় আসার পর জয় কিছুই খেতে চায় না। ওর মাথার চুল বেঁকে যেতে শুরু করে আর মাথায় আঁচড় দিয়ে জখম করে ফেলত। খেতে গেলেই চিৎকার শুরু করে দিত, কিছু জানতে চাইলেই রেগে যেত এবং বলতে থাকতো খাবারের সঙ্গে পোকামাকড় আসে কোথা থেকে। আমরা অবাক হয়ে যেতাম, কিন্তু তার কথার মানে বুঝতে পারতাম না। একসময় তার অনেকগুলো দাঁতও পড়ে যায় এবং বুকের ব্যথায় ছটফট করতে থাকে। বুকের একপাশে খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করে ফেলত। আস্তে আস্তে তার অবস্থার আরও অবনতি শুরু হয়। একদিন রাতের বেলা সে প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ওঠে। আমরা দৌড়ে রুমে যাই এবং দেখি সে মাটিতে পড়ে রুমের এক কোণার দিকে তাকিয়ে কেমন যেন ভয় পাচ্ছে এবং তার বুকে ব্যথা, তাতে ব্যথা বলে চিৎকার করছে। টেনে টেনে নিজের চুল নিজে ছিঁড়ছে আর বারবার কাউকে চলে যাবার কথা বলছে। আমি কিছুতেই তাকে শান্ত করতে পারছিলাম না। কিছুক্ষণ পর ফজরে আজান দেওয়ার পর আপনা আপনি সব শান্ত হয়ে যায়। তারপরে এই অবস্থা আমাদের অনেক আত্মীয় স্বজনরাই জানতো। তারা অনেক আগে থেকেই বলেছিল হয়তোবা জয়ের ওপরে কালো কোনো ছায়া পড়েছে। তার বাবা পুজোর সাথে পরামর্শ করার জন্য বলতো, কিন্তু ওর বাবা এসব কিছু বিলিভ করতো না। আমিও নিরুপায় হয়ে সব দেখতাম, কিন্তু ওর দিন দিন কষ্ট বেড়েই চলল এবং সেটা সহ্য করতে না পেরে এর থেকে পরিত্রাণের কোনো উপায়ন্তর না দেখে জয়কে এক হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর জয়কে দেখে আমাকে বারবার বলতে থাকেন অনেক দেরি হয়ে গেছে, এখনোই কিছু করা সম্ভব না। কিন্তু আমার কান্নাকাটি দেখে তিনি অন্য এক বড় হুজুরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। আমি জয়কে নিয়ে সেই হুজুরের কাছে যাই আর হুজুরকে বিস্তারিত সবকিছু খুলে বলি। আমার কথা শুনে তিনি আমাকে অন্য রুমে চলে যেতে বলেন। আমিও তার কথা মতো চলে আসি। আমি চলে আসলে তিনি জয়ের কাছে জানতে চান তার সাথে কি কি হচ্ছে। কিছুক্ষণ পরে হুজুর আমাকে ভেতরে ডাকেন এবং জয় হুজুরকে যা যা বলেছে তা আমাকে বলতে শুরু করেন। সবকিছু শুনে আমার আত্মা শুকিয়ে গিয়েছিল। জয় বলেছে খেতে গেলে সে নাকি দেখে খাবার ঠিকই আছে, কিন্তু যখনই খাওয়া শুরু করে তখনই খাবারের মধ্যে থেকে পোকামাকড় বেরিয়ে আসতে থাকে এবং লাফ দিয়ে তার গায়ে ওঠার চেষ্টা করে। রাতে সে ঘুমোতে যেত, দেখত ছোট্ট একটা শিশুর মতো অবয়ব, যার মাথায় ছিল অনেক বড় বড় চুল। সে তার দেয়ালে টিকটিকের মতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছে। রাতের বেলা ঘুমিয়ে গেলে পাশ ফিরে দেখত সেই শিশুটি তার পাশে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় জয় যখনই সেই শিশুটিকে দেখত তখনই সেই শিশুটি প্রচণ্ড রকমের মুচড়ামুচড়ি শুরু করতো, হাত পা উল্টে দিত, হয়তো হাত দিয়ে টান দিয়ে নিজের দাঁত খুঁড়ে ফেলতো, মাথায় চুল টান দিয়ে মাথায় চামড়া সহ তুলে নিয়ে এসে খেতে শুরু করতো এবং তাকে দেখে মনে হতো সে হাত পা নিচেই ভেঙে ফেলবে। কটকট আওয়াজ হতো এবং এসব করতে করতে হঠাৎ করে শিশুটি তার হাতে মাংস খুবড়ে খুবড়ে খাওয়া শুরু করত। সে হাত দিয়ে বুকের পাঁজর ছিঁড়ে পাঁজরের হাড় বের করে নিয়ে এসে কটকট শব্দে বুকের কলিজা বের করে নিয়ে এসে চিবিয়ে খেতে শুরু করত। জোর করে জয়কেও খাওয়াতো। জয় না চাইলে সে তার কলিজা ছিঁড়ে জয়ের মুখে জোর করে ঢুকিয়ে দিত। জয় সেগুলো মুখ থেকে ফেলে দিতে চাইতো, কিন্তু শিশুটি তার হাত দিয়ে জয়ের মুখ প্রচণ্ড শক্ত করে জোরে ধরে থাকতো। এই শিশুটির গায়ে এত শক্তি ছিল যে যখন সে জয়ের মুখ এভাবে হাত দিয়ে ধরে থাকতো তখন জয় এক চুলো নড়াচড়া করতে পারতো না। মাঝে মাঝে নাকি সেই শিশুটি সাপে রূপান্তরিত হতো এবং জয়কে ঠোপর মারতে দিয়ে আসতো। এইসব দেখে জয় প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে উঠত। হুজুর আমাকে বলেন জয়কে খুব নিকৃষ্ট রকমের কালো জাদু করা হয়েছে। আমি এসব শুনে চিন্তা করতে থাকি, এমন কে আছে যে এই কাজ করবে, কেনই বা করবে। আমার কথা শুনে হুজুর বলেন অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু করা সম্ভব নয়। আমি তাকে কান্না জড়িত কণ্ঠে অনেক অনুরোধ করি, কিন্তু কিছু একটা করুন তার জন্য। তিনি বলেন এই কাজে জীবনের ঝুঁকি আছে, তিনি এই কাজ করতে পারবেন না।
তবুও আমার অনেক আকুতি মিনতির পর তিনি বলেন তিনি জিন চালান দেবেন এবং তার কাছে জানতে চাইবেন কে এবং কে এই জাদু কারা করেছে এবং কিভাবে করা হয়েছে এর প্রতিকারই বাকি। তিনি আমাদেরকে পরটি আবার আসতে বলেন, একটা তাবিজ দেন জয়কে এবং বলেন সেটি সকাল পর্যন্ত জয়কে রক্ষা করবে। এর বেশি এই মুহূর্তে কিছু তিনি বলতে পারেন না বা সম্ভব নয়। পরদিন আমরা সেখানে যাই এবং তাকে জিজ্ঞেস করি এই কাজ যারা করেছে তা জানা গেছে কিনা এবং এমন করার কারণ কি। হুজুর জয়কে দেয়া তাবিজটি ফেরত যান এবং বলেন জিনকে পাঠিয়েছিলাম সব কিছু জানার জন্য, কিন্তু সেই জিন ভয়ে কাঁপতে কাঁপতে এসে তার কাছে ক্ষমা চায় এবং বলে তার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। আমি হুজুরের কাছে জানতে চাই এর উপায় কি আছে। হুজুর বলেন একটাই উপায় আছে, আর তা হলো সেই জিনটিকে হাজির করা যে জয়ের সাথে এসব করছে, কিন্তু এই কাজে তিনি কিছুই করতে পারবেন না বলে জানান, কেননা এই কাজে মৃত্যু চোখে আছে। অনেক অনুরোধ করে অনেক টাকার বিনিময়ে আমি হুজুরকে এই কাজ করতে রাজি করাই এবং হুজুর কিছু দরকারি জিনিসপত্র আমাকে নিয়ে আসতে বলেন। আমি সেই রাতে একা আগরবাতি, মোমবাতি, কয়লা, আদুর কবরস্থানে মাটি নিয়ে আসি। যেহেতু কবরস্থানে মেয়েদের প্রবেশ করা নিষেধ, তাই আমি অনেক কষ্টের লোক দিয়ে মাটি জোগাড় করাই, কারণ আমি চাচ্ছিলাম না এই ব্যাপারটি কেউ জানুক। হুজুর আমার আনা কয়লা দিয়ে ফ্লোরে একরকম নকশা করেন, সেই নকশার মাঝখানে তিনি জয়কে বসিয়ে দেন আর বলেন জয়ের উপর ওই জিনকে তিনি হাজির করাবেন এবং জয়ের চারপাশে কতগুলো মোমবাতি আর আগরবাতি জ্বালানো হয়। হুজুর জয়ের চারপাশে জয়কে ঘিরে একটি বৃত্ত অঙ্কন করেন আর বলেন জয়ের উপরে ভর করলেও ওই জিন সেই বৃত্তের বাইরে আসতে পারবে না। তাই এই বলে দোয়া পড়তে পড়তে একসময় জয় সেই নকশার মধ্যে লুটিয়ে পড়ে। হুজুর দোয়া পড়তে পড়তে জয় হঠাৎ আবার উঠে বসে। তখন ওর চোখ দুটো ছিল একেবারে সাদা, মনে হচ্ছিল তার চোখে মনই হারিয়ে গিয়েছে। জয়ের ভেতরে থাকা জিনটি তাকে গজগজ করতে করতে মেয়েটি কণ্ঠে বলতে থাকে তাকে এখানে কেন রাখা হয়েছে। হুজুর জিজ্ঞাসা করেন সে কে। উত্তরে জিনটি বলে কাটিন। এখানে বলে রাখি কারিম হচ্ছে এক ধরনের জিনদের জাতি। এই জাতি জিনগুলো সবসময় মানুষের সাথেই থাকে। এই জিনগুলো মানুষকে সবসময় খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে। যাই হোক, আমি ঘটনায় ফিরে যাচ্ছি। জয় ভাইয়ের মতো করে বলছি। এরপর হুজুর তাকে জিজ্ঞাসা করে সে জয়ের সাথে এরকম কেন করছে। জিনটি বলে সে সবসময় তার সাথে ছিল আর তাকে দিয়ে সবসময় খারাপ কাজ করাতে উৎসাহিত করত। তখন হুজুর তাকে জিজ্ঞাসা করে সে জয়ের সাথে এরকম কেন করছে, জয়কে ভয় দেখাচ্ছে কেন। তখন সে বলে জয়ের কারণে রনি নামের এক ছেলে মারা গিয়েছিল। রনি মারা যাবার পর রনির বাবা নাকি সেই জিনকে নানা ধরনের রিচুয়াল আর কালো জাদুর সাহায্যে নিজের কাছে ডাকে এবং কালো জাদু করে তাকে বাধ্য করায় রনির মৃত্যুর বদলা নিতে। সেই জাদু কিভাবে করা হয়েছিল তা জানতে চাইলে সে বলে এই জাদুতে মৃত রনির রক্ত, তার পাঁজরের হাড়, তার চুল, তার দাঁত, তার চোখের মণি ব্যবহার করার মাধ্যমে করা হয়েছে এবং আরো বলে এই কাজটি করতে প্রথমে বাধ্য করা হয়েছিল তাকে, কিন্তু এখন সে নিজেই এই কাজ করছে। সে এই কাজের খেলাপ করবে না, কেননা রনির বাবা কালো জাদুর মাধ্যমে তাকে অসীম ক্ষমতা দান করেছে, যার জন্য রনির বাবা নিজের আত্মাকে পর্যন্ত সেই কারিমকে দান করে দিয়েছে। যদি সেই কাজের খেলাপ করে সে এই অসীম ক্ষমতা হারাবে আর জয়ের আত্মাকে তার সাথে করে নিয়ে গেলে আরো শক্তিশালী হয়ে উঠবে। এই কথা শুনে হুজুর তাকে চলে যেতে বলে এবং এই কাজ করে তাকে বন্দি করে রাখার হুমকি দেয়। হুজুর এই কথা শুনে জিনটিও আত্মহাসি হাসতে শুরু করে এবং বলে তাকে আটকানোর ক্ষমতা করা মানুষেরই নেই। এমনকি রনির বাবার গাওজাও তাকে এতটা ক্ষমতা দিয়েছিল যার জন্য তাকে বসে আনা বা বন্দি করা ছিল অসম্ভব। রনির বাবা যে ঘৃণা থেকে জাদু করেছেন তা এত বেশি খারাপ ছিল যে কালো জাদুর মাধ্যমে এই কারিয়ের শক্তির উৎস হয়ে উঠেছে। হুজুর তখন তার কথা শুনে দোয়া পড়তে থাকেন। তখন জয়ের ভেতরে থাকা জিনটি জয়কে কন্ট্রোল করতে থাকে এবং উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পর সে বসে থাকে। মৃত্যুর আগে রনি সারাক্ষণ ভয় পেত, তাই ভয়ের বদলে ভয়। এরপর সে হুজুরের কাছে যায় এবং তার হাতে দুটি আঙুল হুজুরের দুই চোখের ভেতরে ঢুকিয়ে দেয় এবং চোখ দুটি বের করে নিয়ে এসে খেতে শুরু করে। এসব দেখে আমি নিজের ছেলের জন্য তার কাছে অনেক অনুরোধ করতে থাকি যেন সে আমার ছেলেকে না মারে, কিন্তু আমার চোখের সামনে জয় তার আঙুল তার নিজের চোখের ভেতর ঢুকিয়ে দেয় এবং সে সেটা বের করে নিয়ে এসে খেতে শুরু করে। তাই চোখের বদলে চোখ। এরপর জয় নিজে তার মুখের সবকটি দাঁত ভাঙার চেষ্টা করে এবং ঠিক একইভাবে চুল ছিঁড়তে শুরু করে। চামড়ার বদলে চামড়া ঠিক একইভাবে খুঁজে খুঁজে একটা স্ক্রুড্রাইভার পাইছে যাদের বুকের ভেতরে ঢুকিয়ে দেয় এবং পরে সেই জায়গার ভেতরে হাত ঢুকিয়ে দেয় আর বলে রনির পাঁজরের হাড় ভেঙে গেছে, তাই হাড়ের বদলে হাড়। সবচেয়ে স্ক্রুড্রাইভার নিজের গলার ভেতরে ঢুকিয়ে জানের বদলে জান পরে রনি মাটিতে পড়ে যায়।
আমার জ্ঞান ফিরলে আমি জয়ের বাবাকে ফোন দিয়ে সব জানাই, তিনি আসেন এবং আমরা জয়ের লাশ নিয়ে বাসায় চলে যাই। সবাই খবর দেওয়া হয় জয় মারা গিয়েছে। তাকে গোসল দেওয়ার সময় কেউ গোসল নিতে চাচ্ছিল না, কারণ তার চেহারা হয়ে উঠেছিল প্রচণ্ড ভয়ানক। তারপর জয়ের বাবাই একা তাকে গোসল দেয়। জানাজার নামাজ পড়ানোর জন্য জয়ের বাবা যেই ফুজুরের কাছে গিয়েছিল, সেই ফুজুর মৃত্যুর কারণ শুনে আসতে যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে শুদ্ধ লুকিয়ে জানাজা পড়িয়ে তাকে দাফন করা হয়। এই কথা বলতে বলতে জয় ভাইয়ার মা কান্নায় ভেঙে পড়ে। এসব শোনার পর আমরা সেদিন সেখান থেকে চলে আসি। আন্টির কথা মনে করে খারাপ লেগেছিল খুব। নিজের চোখের সামনে নিজের ছেলেরাই নির্মম মৃত্যু কোন মাই বা সহ্য করবেন বা দেখতে চাইবেন। আল্লাহর কাছে দোয়া করি এরকম যেন কারোর সাথে না। ভাই এই ছিল ঘটনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।